This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। কাল ধনধান্য অডিটোরিয়ামে চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক রয়েছেন। ৬৭৫ জন চিকিৎসক মুখ্যমন্ত্রীর এই বৈঠকে যোগ দিতে রোগী পরিষেবা ব্যাহত হবে না এই প্রশ্নটা উঠছে। মুখ্য সচিব আর স্বাস্থ্য সচিবের কাছ থেকে শুভেন্দু অধিকারী এমন প্রশ্ন উত্তর চেয়েছেন যে এখনো পর্যন্ত ৬৭৫ জনের কথা জানা যাচ্ছে। ফলে এই ৬৭৫ জন চিকিৎসক মুখ্যমন্ত্রীর বৈঠকে যদি যোগ দেন তাহলে রোগী পরিষেবা ব্যাহত হতে পারে। এই প্রশ্নটা তিনি তুলেছেন মুখ্য সচিব আর স্বাস্থ্য সচিবের কাছে জানতে চেয়েছেন শুভেন্দু অধিকারী। আর জি করের ঘটনার পরে সরকারি চিকিৎসকের ওপর কর্তৃত্ব আছে সেটা প্রমাণ করার সভা বলেও কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা। আমার সহকর্মী সায়ন্ত ভট্টাচার্য এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সায়ন্ত, আগামীকালেই বৈঠক এবং সাম্প্রতিককালে ঘটে যাওয়া সব থেকে বিভৎসতম ঘটনা তিলোত্তমার ঘটনার পর চিকিৎসকদের ভূমিকা এবং আরজি করের ঘটনা সবকিছু মিলিয়েই সরকারের সঙ্গে চিকিৎসকদের একটা দূরত্ব কখনো কখনো সখ্য গড়ে উঠেছে। কালকের বৈঠকে কোন কোন দিকগুলো মূলত ফোকাসে? দেখো, বেশ কয়েকটা বিষয় এক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। প্রথমত, আগামীকাল যে বৈঠক হতে চলেছে তাতে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় ২৬০০ চিকিৎসকের সঙ্গে জুনিয়র এবং সিনিয়র চিকিৎসক মিলিয়ে এই বৈঠকে বসার কথা রয়েছে। সেই বৈঠকে মূলত আরজি কর ইস্যুর পর যেভাবে রাজ্য প্রশাসন মনে করছে যেভাবে রাজ্য সরকারের ফেস লস হয়েছে, মুখ রক্ষা হয়নি যেভাবে, তাতে কিন্তু এই বৈঠক থেকে তাদের মুখ রক্ষা কিভাবে করা যায়, কিভাবে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো আরো উন্নত করা যায়, হাসপাতালগুলো কিভাবে উন্নত করা যায় এবং হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কিভাবে সমন্বয় রক্ষা করা যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। কিন্তু এটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। শুভেন্দু অধিকারী একদমই সেই বিষয়টা আমরা দর্শকদের জানাচ্ছিলাম। ধন্যবাদ শান্ত। এই নাকি হাজার হাজার চিকিৎসক কদিন ধরে রাস্তায় বসেছিলেন, তখন চললো কি করে? যদি আজকে কেউ বলেন যে কয়েকজন চিকিৎসকদের প্রতিনিধিরা মুখ্যমন্ত্রীর কাছে থাকলে চিকিৎসা চলবে কি করে, তাহলে কদিন আগে আপনারা নাকি হাজার হাজার চিকিৎসককে রাস্তায় নামিয়েছিলেন, তাহলে চিকিৎসাগুলো কে করলো? তাহলে হাজারের গল্পটা কোথায় গিয়ে দাঁড়ায়? তাহলে আপনাদের ওখানে নিশ্চয়ই হাজার ছিল না। তো যদি চিকিৎসকরা নিজেদের মধ্যে আলোচনা করে নিয়ে একটা প্রতিনিধিত্বমূলকভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে আলোচনা করেন, তাতেও গায়ের জ্বালা। অন্যদিকে ভুয়ো ভোটার বিতর্কের মধ্যেই আবারও রাজ্যে এনআরসির দাবি করলেন শুভেন্দু অধিকারী। তার মন্তব্য, তারাও বলেন বাংলায় অবৈধ ভোটার, রোহিঙ্গা ভোটার আছে, না হলে সাদরাডি এখানে ভোট দিলেন কি করে? পশ্চিমবঙ্গে এনআরসি দরকার এমনটা বিরোধী দলনেতার দাবি। সমস্ত দল মিলে এনআরসির দাবি করা উচিত বলে তিনি মন্তব্য করেছেন। একই সঙ্গে তার দাবি, উত্তরাখণ্ড, গুজরাটে ইতিমধ্যে এনআরসি হয়েছে, মহারাষ্ট্র শুরু করে দিয়েছে। এনডিএ শাসিত রাজ্যে এনআরসির কাজ চলছে বলে আজ জানান শুভেন্দু অধিকারী। সমস্ত দল মিলে এনআরসির দাবি করা উচিত। ভারতীয় নাগরিক হলেই তার ভোটার লিস্টে নাম উঠবে, আধার কার্ড থাকবে। এইটা করুন না, আসুন না সবাই মিলে বসে। উত্তরাখণ্ড করেছে, গুজরাট করেছে, অন্য স্টেট করছে, মহারাষ্ট্র স্টার্ট করেছে কাজ। ২১টা বিজেপি রুল স্টেটে এই কাজ হচ্ছে, এনডিএ স্টেটে। তা বেঙ্গলে আমরা বর্ডারিং স্টেট, আমাদের পাশেই বাংলাদেশ, নেপাল, ভুটান। আমরা এনআরসি করে ভারতীয় নাগরিক আর ভারতীয় নাগরিক নয় চিহ্নিত করে দিই। আপনারা এগুলো না করে, আপনাকে আমি প্রশ্ন করি, 7 শেখ ভোট দিল কি করে? এই রাজ্যে আমরাও বলি অবৈধ ভোটার আছে, রোহিঙ্গা ভোটার আছে এবং এখানে ইলেকশন কমিশনের কোনো রোল নেই। ভুতুরে রাজনৈতিক দল বিহারের লোকেদের নাম তুলছে। মহারাষ্ট্র, দিল্লিতে বিজেপির বিপুল জয়ের পর গত 12ই ফেব্রুয়ারি এমনটাই মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার লিস্ট, ইউ আর টেকিং হেল্প ফ্রম ইলেকশন কমিশন। আমার ভাষায় ভুতুরে রাজনৈতিক দল যারা এদের পাঠিয়ে বিহারের লোকেদের নাম তুলছে অনলাইন। কেন অনলাইনে হবে? বিজেপি 40 লাখ ভোট বাড়লো কি করে মহারাষ্ট্রে? আর দিল্লিতেই বা আপনারা কি করেছিলেন? একদিন না একদিন তো বেরোবে। আমরা অঙ্ক কষে দেখে নিয়েছি
এখানেও বাবুরা এসে বসে আছেন প্রত্যেক অ্যাসেম্বলিতে 20,000 থেকে 30,000 বাইরের লোকের নাম ঢোকাবে, এই পরিকল্পনা কিন্তু আপনাদের আমরা ভেস্তে দেবো। এবার আপনাদের শোনাবো কুণাল ঘোষ, তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ, তিনি কি বলছেন, কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন পরপর। দেখুন, এনআরসি আমরা তো আমাদের দলের অবস্থান জানিয়ে দিয়েছি। আমরা পরিষ্কার বলছি, ধর্মের নামে, ধর্মের ভিত্তিতে ভেদাভেদ করে এমন কিছু তাদের করা উচিত নয় যাতে সমাজে তার নেতিবাচক প্রভাব পড়ে, এটা আমরা খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি। আমাদের দল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, মুখ্যমন্ত্রীত্বে রুটি কাপড়া और মাকানের কাজ আমরা করে থাকি। আর বিজেপি তাতে পাল্লা দিতে না পেরে, তারা এমনিতেই বাংলার শত্রু, তারা পাল্লা দিতে না পেরে তারা এই ধরনের ধর্মীয় ভেদাভেদের ইস্যুগুলোকে সামনে আনে। মানুষও প্রত্যাখ্যান করবেন, আমরাও বিরোধিতা করি। অতএব অন্য রাজ্যে হয়, কিন্তু আমি পশ্চিমের কথা বলছি। পশ্চিমবঙ্গে আমার কাছে একটা বিশেষভাবে আমার কাছে একটা খবর যে এখানে তৃণমূলের গ্রিপে, অর্থাৎ তৃণমূলের হাতে 35 থেকে 40 লক্ষ ভুয়ো ভোটার মজুদ আছে। অতএব ভুয়া ভোটার পশ্চিমবঙ্গে আটছাড় আছে। ভুয়া ভোটার নিয়ে আগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও প্রতিবাদ করেছিলেন, আন্দোলন করেছিলেন। আজও কিন্তু ভুয়া ভোটার বাংলায় ভরপুর আছে। বৈশাখী ফোবিয়ায় ভুগছেন রত্না, ঠিক এমনভাবেই শোভন চট্টোপাধ্যায় তিনি বললেন। আপনারা জানেন যে শোভন বৈশাখীর এই যে মামলা, সেই মামলা নিয়ে দ্বৈরথ, একটা কাজিয়া সামনে চলে আসে এবং তারপর একে অপরকে আক্রমণ প্রতি আক্রমণ চলে। এবার শোভন চট্টোপাধ্যায় তিনি বললেন যে বৈশাখী ফোবিয়ায় নাকি ভুগছেন রত্না। কি বলেছেন একবার আপনাদের শোনাই। আপনাদের শোনাবো, কিছুক্ষণ পর শোনাবো, তবে এখনো পর্যন্ত এই গোটা বিষয়টা কিন্তু সামনে চলে আসে। অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তার মন্তব্য ঘিরেও কিছুটা জল ঘোলা হয়, কিন্তু এখনো পর্যন্ত বৈশাখী ফোবিয়ায় ভুগছেন রত্না এ মন্তব্য করেছেন শোভন চট্টোপাধ্যায়, যেটা আপনাদের বলছিলাম। বৈশাখীকে আক্রমণ করতে গিয়ে যা খুশি বলছেন রত্না, আক্রমণে শোভন চট্টোপাধ্যায়। রত্না এই কথাগুলো আগে বলেননি কেন, এ প্রশ্ন আবার তুলেছেন বৈশাখী। বৈশাখী তা আবার তার ফোবিয়া। সত্যি কথা বলতে কি, পৃথিবীতে ভগবান ছাড়া কাউকে নিয়েই আমি ভয় পাই না, কাউকে না। ভগবানই একমাত্র যদি আমার কিছু করতে পারে, করতে পারবে। তো আমি বৈশাখী ফোবিয়ায় ভুগবো কেন? আর বৈশাখী কে? বৈশাখী আমার জীবনে কে যে তার ফোবিয়া আমি ভুগবো? আমি চক্রান্ত করে আমি রাজনীতিতে আসতে দেওয়ার কে? এটা বোকা বোকা কথাবার্তা। যদি আমাদের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় চান যে তিনি রাজনীতিতে শোভনকে আনবেন, আমি চক্রান্ত করে কি আটকাবো? আমার দল তৃণমূল, আমি তৃণমূলের মালিক, আমি তৃণমূলের একজন চুনোপুটি কর্মী, আমি একজন এমএলএ, আমি কাউন্সিলর। আমি কোনোদিনও মমতা বন্দ্যোপাধ্যায়কে কি বলতে পারবো দিদি ওকে কিন্তু রাজনীতিতে আনবেন না, নাহলে কিন্তু আমি এটা করবো, আমি ওটা করবো, আমি বলতে পারবো? বৈশাখী দেবে বলছেন যে কয়েকদিন আগে বৃহস্পতিবার যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তিনি সন্দেহ করছেন যে চক্রান্ত করেছেন এবং তার পিছনে আপনি আছেন। না দেখুন, আমি একটা কথা বলি, আমি এটা শুনিনি বৈশাখী বা কানো শোভনের মুখ থেকে, আমি শুনিনি যে ওনারা এই কথা বলেছেন, তার পেছনে আমি আছি, তাই এই ব্যাপারে আমি কোনো উত্তর দেব না। জীবনে দুটো মস্ত বড় ভুল করেছেন, একটা রত্না চট্টোপাধ্যায়কে বিয়ে করে আর একটা বিজেপিতে যোগদান করে। টিভি9 বাংলা একান্ত সাক্ষাৎকারে এভাবে আক্ষেপ প্রকাশ করলেন শোভন চট্টোপাধ্যায়। আমার জীবনের সবচেয়ে বড় ভুল আমার নিজের জীবনে এই বিবাহিত জীবনে ঢোকা, এবং সেই বিবাহিত জীবনের পর আমি 2004-05 সালের পর থেকে আমার বৈবাহিক জীবন নেই। শুধুমাত্র খাতায় কলমে সম্পর্কটা যেহেতু একটা রেজিস্ট্রেশন থাকে, সেটাকে বিচ্ছিন্ন হতে চাই। এটা বৈবাহিক সম্পর্ক বলবেন না, রেজিস্ট্রেশনটাকে নালাইট ভয়েড করার জন্যই আমি আদালতের কাছে বিচারা দিই। আর একটা হলো যে উনি এই সুযোগ নিচ্ছেন, এই যে বলছেন না রাজনৈতিক ব্যক্তিত্ব, উনি এই সেই এই জায়গায় বলছেন না, হ্যাঁ এটা ঠিক যে রাজনীতিগতভাবে ভারতীয় জনতা পার্টির সঙ্গে আমার যে যোগসূত্র হয়েছিল, সেই খুব অল্প সময়, আমি কখনো নির্বাচনের পরে 2021 সালে আমি ছাড়িনি, তার আগেই আমি কিন্তু ভারতীয় জনতা পার্টির সঙ্গে সংসর্গ ত্যাগ করেছিলাম। সেটা আমার জীবনে একটা হিমালয়ান ব্লান্ডার। সেই ব্লান্ডারটার জন্য
যে উনি আজকে বিধায়ক কাউন্সিলর এই সমস্ত হয়ে না, তার সুযোগ নিয়ে যে ক্ষমতাশীল হওয়ার জন্য যেভাবে ড্র্যাগ করে 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 ডিলেটারি ট্যাকটিক্স নিয়ে যেভাবে মামলাকে টেনে নিয়ে যাচ্ছেন, যত দূর যেতে হয়। তবে রত্না চট্টোপাধ্যায়কে ঠিক কি বলে প্রতি আক্রমণ করেছেন শোভন চট্টোপাধ্যায় আপনাদের শোনাবো, এবং কি বলেছেন বৈশাখী আপনাদের শোনাবো পরপর। বৈশাখী সব ফোবিয়ায় ভুগতে গিয়ে উনি বৈশাখীকে আক্রমণ করতে গিয়ে যেসব কথা বলছেন, বাস্তবের সঙ্গে দূর দূর পর্যন্ত, আপনাকে সোজা কথা সোজাভাবে বলি যে কথা খেয়ে ঘুরিয়ে দেওয়া। কল্যাণদা আমাদের দীর্ঘদিনের পরিচিত, কল্যাণদার সঙ্গে বৈশাখীরও দীর্ঘদিনের সম্পর্ক। ওই কথা বৈশাখী সম্বন্ধে বলবে, হ্যাঁ, এই কথা বলবার সাহস, মানসিকতা কোনোটাই আমি মনে করি না, বিশ্বাস করি না যে কল্যাণদা এই কথা বলছেন। সবসময় না উনি একটা সোশ্যাল অ্যাপ্রুভাল খুঁজছেন, যে উনি যে খারাপ কথাগুলো বলছেন তাকে কে কে অ্যাপ্রুভ করবে। তা আমি বলছি যে এই টুকরো টুকরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কখনো কৃষ্ণা চক্রবর্তী, কখনো অমুক তমুকের নাম না এনে উনি একবারে সবাইকে নিয়ে একটা বসতে পারেন, যে এরা আমাকে বলেছে ভাই আমি এটা বলছি আর এরা তার সঙ্গে বলবে। আমি এদের প্রত্যেককে ওয়েলকাম করছি, এক কেন 100 জন আসুক, কিন্তু সঙ্গে সেই প্রমাণগুলো নিয়ে আসুক। নিরাপত্তা ভেঙে বাইপাসে গাড়িতে ধাক্কা, পিছনে চক্রান্তের গন্ধ দেখছেন বৈশাখী। পরপর দুটো ঘটনা ট্রমাটাইজিং। টিভি9 বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ট্রমাটাইজিং এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, কারণ হঠাৎ করেই গাড়িটাকে যেভাবে মানে একদম টার্গেট করে এগিয়ে এলো গাড়িটি, আর তারপরে পরের দিনের কোর্টে যে আইনি লড়াই, এটা তো চলবে, এটা তো এটা নিয়ে কোর্টের বাইরে যেটা চলছে, হ্যাঁ, যেটা শোভন বলছে যে এক প্রকার ওর অ্যাডভোকেটের বিরুদ্ধে যে কথাগুলো বলা হচ্ছে